প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বিষয়ের তাপগতিবিদ্যার সৃজনশীল প্রশ্নোত্তর পর্বে পড়াবো। এখানে দেখো একটি উদ্দীপক আছে। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে বাষ্পে পরিণত করা হলো। এটা হলো উদ্দীপক, ছোট একটা উদ্দীপক। তাহলে এই উদ্দীপকের আলোকে আমরা সৃজনশীল পূর্ণাঙ্গ কোশ্চেনটা আমি তোমাদের দেখাবো। দেখো, কতে যদি আমি লিখি ক, সমষ্ণ প্রক্রিয়া কি? সমষ্ণ প্রক্রিয়া কি? এটা তোমরা সবাই পারবা আশা করি। অর্থাৎ তারপরে একটু বলছি আমি, যে প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাপের পরিবর্তন হতে পারে, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। যেমন এক্সাম্পল বলা যায় এসিতে কিন্তু তাপমাত্রা ঠিক থাকে, কিন্তু তাপ বেশি হলে বাইরে যায়, আবার বাইরে থেকে তাপ ভিতরে নিয়ে আসতে পারে। এটা হলো সমষ্ণ প্রক্রিয়া। আর এক প্রক্রিয়া আমরা জানি, সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কি বোঝা যায়? যে প্রক্রিয়ায় তাপ বাইরে যেতেও পারে না, আসতে পারে না, কিন্তু তাপমাত্রা বেড়েও যেতে পারে, কমে যেতে পারে। তাহলে দুইটা সম্পর্কে আমাদের আগেই ক্লাসে ধারণা দেওয়া হয়েছে, তোমরা এটা জানো। তাহলে উদ্দীপকের ক নং প্রশ্নটা হলো একের জন্য তোমরা উত্তর দেবা। তো একের জন্য আমরা সংজ্ঞাটা দিব, এটা আমি বললাম কিভাবে দিবা। খ নং কোশ্চেনটা তোমার যদি তোমার উত্তর দিতে হয়, যেমন বলা যায় যে পৃথিবীর তাপীয় মৃত্যু ঘটবে কিভাবে? এইটুকু আমরা বলতে পারি, তাপীয় মৃত্যু ঘটবে কিভাবে। আচ্ছা, কখন তাপীয় মৃত্যু ঘটবে? এটা বিভিন্নভাবে আমরা এটার উত্তরটা নিতে পারি। যে তাপীয় মৃত্যু বলতে আসলে কি বুঝি? এখানে এন্ট্রপির কথা বলছে। এন্ট্রপি কিভাবে? এন্ট্রপি বলতে আমরা কি বুঝি? যে প্রক্রিয়ায় তাপ পরিবর্তনের, মানে তাপমাত্রার সাপেক্ষে তাপের পরিবর্তন হয়, এটা কি বলা হয়? এন্ট্রপি। এই যে যেমন আমরা বলি dQ/T। আচ্ছা, এটা হলো কি? এন্ট্রপি। তাহলে এন্ট্রপির পরিবর্তন বলতে কি বলছে? dQ/dt। এখন পৃথিবীতে যে তাপমাত্রা আছে আর সূর্যের তাপমাত্রা যদি একই হয়, তখন তোমাদের কি হবে না, অর্থাৎ এই তাপের কোনো পরিবর্তন হবে না। আর তাপের পরিবর্তন যদি 0 হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে? দেখো, এখানে তুমি 0 বসাইলা, এটা T, এরপরে DS, এরপরে তুমি ডিএসটা যদি এদিকে নিয়ে আসো, তাহলে 0। তাহলে কি ঘটবে? S, এটা যদি ইন্টিগ্রেশন করো, ডিএসকে ইন্টিগ্রেশন করো, ইকুয়াল টু কি হবে? ধ্রুবক। তাহলে S আর ইন্টিগ্রেশন কাটাতে গেলে কি থাকে? S ইকুয়াল টু ধ্রুবক। অর্থাৎ এন্ট্রপি যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে, তখন এই পৃথিবীর তাপীয় মৃত্যু ঘটবে। তাহলে এটা আমরা এভাবে আমরা অ্যান্সার দিতে পারি। তাহলে এই অ্যান্সারটা করার সময় অবশ্যই তোমাকে যে কি বলছে সেটা তোমাকে কি করতে হবে? তোমাকে কার কথা বলছে? এন্ট্রপি পরিবর্তনের কথা বলছে। এজন্য এন্ট্রপি অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ এটার ভিতর কি আছে তোমরা মনে রাখবা, এটা হলো নলেজ, মানে জ্ঞান। এটা কি থাকবে? তোমার নলেজ থাকবে। আর এটা কি? এটা অবশ্যই কি থাকবে? আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রেনহেনশন বা কম্প্রেহেনসিভ টাইপের এটা। এরপরে আমরা যেটা আসবো, তাহলে আমরা এখানে এটার ভিতরে কি পাবো? এটার ভিতরে একটা নলেজ থাকবে, যেমন এখানে এন্ট্রপি সম্পর্কে নলেজ, এন্ট্রপির ব্যাখ্যা দেব এভাবে। এরপরে আসো, এই কোশ্চেন দুইটা কিন্তু এই যে উদ্দীপক আছে তার সাথে সংশ্লিষ্ট না। এই কোশ্চেনটা তুমি কোথায় থেকে দিতে পারবা? সরাসরি বই থেকে। আর এই যে কোশ্চেনের উত্তরটা, এইটা কোথায় রেখে দেবে? এইটা দিবে
সরাসরি বই সাহায্য নেবে, বাট তুমি নিজে দিবে। তাহলে আমরা এই ক্ষয়ের অ্যান্সারটা বুঝে গেলাম। এবারে আমরা আসি গ। গ কিন্তু অবশ্যই কিসের সংশ্লিষ্ট থাকবে? গ অবশ্যই উদ্দীপকের সংশ্লিষ্ট থাকবে। তাই গ এর কোশ্চেনটা আমরা এবারে করব। গ, উদ্দীপক হতে মোট গৃহীত তাপ নির্ণয় করো। নির্ণয় করো। তাহলে এটা হলো গ। এটা উদ্দীপক ছাড়া তুমি করতে পারবে না, কিন্তু অবশ্যই উদ্দীপকের এটা সাহায্য নিতে হবে। ঘ, উদ্দীপকের তাপ গ্রহণের প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন কি সমান হবে গাণিতিক ব্যাখ্যা করো। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে এইখানে আমরা যখন অ্যান্সার দেব, এখানে অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই কি এইটার ভিতর 3টা ধাপ অনুসরণ করতে হবে, আর এটার 4টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটার ভিতর কি থাকবে? জ্ঞান থাকতে হবে, অর্থাৎ নলেজ থাকতে হবে। এরপর কি কম্প্রিহেনশন থাকতে হবে। তারপরে আমাদের কি থাকতে হবে? অ্যাপ্লিকেশন থাকতে হবে। এরপর কি থাকতে হবে? অ্যানালাইজ, অর্থাৎ এটা অ্যানালাইজিং কিছু উত্তর দিতে হবে, অ্যানালাইজ থাকতে হবে। এরপরে অ্যানালাইজ পর তোমার সিনথেসিস থাকতে হবে, অথবা সিনথেসিস, অ্যানালাইজ অথবা সিনথেসিস থাকতে, অর্থাৎ সংযোজন করতে হবে তোমার কিছু। তাহলে এই যে গ যদি তুমি অ্যান্সার করো, তাহলে আমি 3টে অনুসরণ করলে হবে। আর যদি তোমাকে এই ঘ অ্যান্সার করতে হয়, তাহলে এই 3টের সাথে এখান থেকে আরেকটা সংযোগ করতে হবে, কিছু সংযোগ করতে হবে। তাই ইভলিউশন থাকতে হবে, অর্থাৎ তুমি যা লেখছো সেটা কি সঠিক কিনা, এইটাও তোমাকে বিচার করতে হবে। তাহলে আসি আমি এই 3টার জন্য যে জিনিসটা করতে হবে, এইখানে আমরা আসি যে গকে আমরা সমাধান করবো কিভাবে। দেখো কি লেখা আছে, উদ্দীপক হতে মোট গৃহীত তাপ নির্ণয় করি। আশা করি কোশ্চেনটা তুলে ফেলছো সবাই। এবারে আমি এটা একটু মুছে ফেলবো, আমরা সমাধান করব কিভাবে। এবারে গ সমাধান করব। আশা করি গ তোমরা সবাই তুলে ফেলছো। এখন দেখো গতে বলছি মোট গৃহীত তাপ। এই গৃহীত তাপের জন্য আমরা গ অ্যান্সার করব। তাহলে গৃহীত তাপের জন্য আমাদের সূত্র, এই জ্ঞানের জন্য আমরা প্রথমে সূত্র লিখব। কি জানি? আমরা জানি প্রথম লিখব তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের বা পানির, এখানে যদি বরফ পদার্থ লিখি, পদার্থের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে অবস্থার পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপ, এটা আমরা লিখে বলবো ডিকিউ ইকুয়ালস টু, দেখো এখানে কোন তাপমাত্রা পরিবর্তন বলি নেই, তাহলে ডিকিউ ইকুয়ালস টু লিখবো এম এল, এটা হলো সূত্র। এল কি? সুপ্ত তাপ। আর তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি সূত্র লিখব? ডিকিউ ইকুয়ালস টু এম এস ডিটি। আমরা আগে ডেল টি ব্যবহার করতাম, মানে ডেল থিটা ব্যবহার করতাম, এবারে আমরা এখানে ডিটি ব্যবহার করি। তাহলে এইটুকু তোমার কি জ্ঞানমূলক, এইটুকু যখন তুমি লিখে ফেলবে তখন তুমি 1 মার্কস পেয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে এইটার সম্পর্কে তোমার জ্ঞান আছে। তাপমাত্রার পরিবর্তন এর ক্ষেত্রে যদি তাপমাত্রা পরিবর্তন হয়,
তাহলে গৃহীত বা বর্ধিত তাপ ডিকিউ ইকুয়ালস টু এম এস ডিটি। আমরা যদি এটা একটা সমীকরণ দিই, সমীকরণ 1, সমীকরণ 2, তাহলে এখানে সমীকরণ 1 এবং 2 দিলাম। এরপরে আসি যে কিভাবে সমাধান করব। এটা হলো আমাদের জ্ঞান। জ্ঞানের পরে আমরা কি ধরব? অনুসরণ করব অনুধাবন। এখন আমরা অনুধাবন করব যে কিভাবে এই উপরের অঙ্কটা কোন অংশটুকু কি। তাহলে এখানে যদি আমরা হিসাব করি যে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে পানিতে পরিণত করব, তাহলে এখানে কয়টা ধাপ অনুসরণ করবে? এখানে দেখো আমরা লিখতে পারি, যেহেতু গ সলিউশন তোমরা মনে রাখো, গয়ের ওই অংশ আছে কিন্তু, যে প্রথম ধাপ, ধাপ 1 এর ক্ষেত্রে লিখি -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কত? 100 গ্রাম পানিকে, পানি তো না, এটা হবে বরফ, সরি, বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার খেয়াল রাখো, বরফে পরিণত করতে গৃহীত তাপ কি লিখব? ডিকিউ ইকুয়ালস টু কোন অনুসারে? এটা হবে, যেহেতু তাপমাত্রার পরিবর্তন, এটা হবে, আমরা ওখানে কি লিখলাম, যে এই সমীকরণটা লিখছিলাম যে ডিকিউ সমান সমান এম এস ডিটি, এটা 2 লিখলাম। এর অনুসারে লিখব, বা অনুযায়ী ডিকিউ ইকুয়াল টু আমরা কি লিখব? এম, আর এস এর পরিবর্তে লিখব, যেহেতু বরফ, আইস, আর ডিটি 1 দেয়। এটা হলো ধাপ 1 নম্বর ধাপে পেলাম। এবার ধাপ 2তে আমরা অনুসরণ করব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, আমি এটা আর লিখবো না, তাপমাত্রার বরফকে কি লিখব? বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে গৃহীত তাপ। এবার কোনটা অনুসরণ করব? 1 ছিল কি? ডিকিউ ইকুয়ালস টু ml, এটা এর অনুসরণ করে কি লিখব? অনুসরণ বা অনুযায়ী, যাই লেখো, অনুসরণ করে কি পাই আমরা লিখি? ডিকিউ এম, ডিকিউ 2 দেয়, এটা ডিকিউ 1, আর এটা 2, এম এল এফ। সমীকরণ কত? এটা 2। এরপরে আবার লিখব কি, যে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ গলা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কত ধাপ? এটা হলো ধাপ 3। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ গলা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত পানিতে পরিণত করতে গৃহীত তাপ। তাহলে আমরা কি লিখবো এখানে? এটা কোনটা অনুসরণ করব? অবশ্যই ডিকিউ সমান এম এস ডিটি অনুযায়ী কি লিখবো বলো? DQ3 ইকুয়ালস টু এম এস ডাব্লিউ মানে ওয়াটার, আর এটা ডিটি, এটা কি লিখবো? ডিটি 2 লেখি, 2
DT2। এরপরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প হয়, তোমরা জানো, বাষ্পে পরিণত করতে গৃহীত তাপ। এখানে যদি আমরা লিখি তাহলে DQ4 ইকুয়ালস টু mLV। এটা সমীকরণ কত দিব? আগেরটা দিয়েছি কত? এটা হলো 3, এটা হলো সমীকরণ 3, আর এটা দেব 4। আর আগে যে সমীকরণগুলি আমি যদি বাদ দিই, আগের সমীকরণ তোমরা 1 আর 2 ধরছিলাম মনে হয়, তাহলে এটা যদি তুমি ধরো 2, এটা 3 ধরো 3, আর এটা ধরো 4, আর এটাকে ধরো কত 5, আর এটা হলো 6। এটা যদি ধরো, কারণ আগে দুইটা 1 আর 2 ধরা হয়েছে, তাহলে এটা ধরলাম কি 3, আর এটা হলো 4, আর এটা ধরবো কত 5, আর এটা হলো 6। তাহলে আমরা কাজ করব, মোট তাপ হিসাব করব 3, 4, 5, 6 যদি আমরা যোগ করি তাহলে আমরা এটা হিসাবটা পাবো। এবার আসি যে এখানে আমি শুধু এইগুলি মুছে দিব। এখানে দেখো প্রথম এইটা আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখন সমীকরণ কয়টা? আমরা কয়টা পেয়েছি? 4টা সমীকরণ। এই 4টা সমীকরণকে আমরা কাজে লাগাবো। তাহলে 4টা সমীকরণ কাজে লাগানোর জন্য কোনটা কি এটা আমাদের জানতে হবে। প্রথম সমীকরণে আমরা লিখব, নিচে লিখব, এখানে প্রথম কি ছিল? ভর। বরফের বা বরফ গলা পানি, একই কিন্তু, বরফ গলা পানি বা পানির ভর কত ছিল? দেখো 100 গ্রাম। এই 100কে আমি ভাগ দেবো 1000 দিয়ে, কি হবে? 0.1 গ্রাম কেজি। ঠিক আছে নাকি? দেখো কেজি। এরপরে প্রথম ছিল T1, তাহলে T1 ইকুয়ালস টু কত আছে? -2 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? -2 প্লাস 273 কেলভিন। তাহলে তোমাদের কত হলো? 271 কেলভিন। এরপরে কি? এরপরে T2 কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা কত হবে? 0 ডিগ্রিতে 273 কেলভিন। আমি সব একবারে লিখবা। এরপরে কি আছে বলো? T1 T2। তাহলে এইখানে আমরা লিখতে পারি T1, এটা কি দেই? T1 যেহেতু এটা 1 দেই, এটা 1 প্রাইম, আর এটা হলো ডাবল প্রাইম। তাহলে DT1 ছিল 1 নম্বরে, এই 3-এ দেখো DT প্রাইম সমান সমান আমরা লিখতে পারি D1 ডাবল প্রাইম মাইনাস T1 ডাবল প্রাইম মাইনাস T1। যদি এখানে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো? দেখো 273 মাইনাস কত পাবো? 271 এত কেলভিন সমান হবে 2 কেলভিন। আর কি আছে? এরপরে আমরা অন্যগুলি লিখব। এরপরে হলো LF আছে, দেখো LF। তাই LF কি আছে? দেখো LF সমান হলো বরফ, এর আগে আরেকটা জিনিস আছে আইস, মানে বরফের সুপ্ত, বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ। তাহলে বরফের আপেক্ষিক তাপ কত বলো? আমরা জানি 2100। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা জুল পার কেলভিন। বরফের আপেক্ষিক তাপটা আমরা একটু দেখি যে এম কি পাই? এইচ সমান ml। এলটা যদি এদিকে রাখি, এটা হলো জুল, আর এটা কি হবে? কেজি। জুল পার, তাহলে কি হবে? জুল পার কেজি। ঠিক আছে? আমি কিন্তু এটা থেকে হিসাব করে করলাম, তারপরে এটা এভাবে মনে রাখবা। এরপর আসো LF কি? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত
তাপ কত বলো তো? সুপ্ত তাপ, এটা কিন্তু সুপ্ত তাপ বরফ গরমে 3.36, এগুলি সব মনে রাখতে হবে, ইন্টু 10⁵ একক কি, যেহেতু এটা কি সুপ্ত তাপ, তাহলে এটা হবে কি বরফের আপেক্ষিক তাপ, জুল পার কেজি পার, এখানে একটা ই আছে কেলভিন আছে, এটা হবে এমএস কি পাই, এমএস ডিটি। এটা হলো কোনটা, এইটা থেকে এটার একক হলো কোনটা, জুল পার কেজি পার কেলভিন। আর আগে যে লিখছিলাম কি এম এল, এটা কি এল রাখলে জুল পার কেজি, এটা হবে যে জুল পার কেজি। তাহলে এখানে আমাদের কি একটা জিনিস ভুল হয়েছিল কোনটা, যে এটার এককটা ছিল মানে আপেক্ষিক তাপের একক, তোমরা মনে রাখবে জুল পার কেজি পার কেলভিন, আর সুপ্ত তাপের একক কি জুল পার কেজি। আমি বের করছি কিভাবে, এইচ ইকুয়াল টু এম এল। এরপরে আর কি এখানে জানতে হবে এস ডব্লিউ সমান কি, এটাও যেহেতু আপেক্ষিক তাপ, এটারও এককও একই হবে, কিন্তু কত আমরা জানি তো 42 মানে 2, এটা কত 4200 কি হবে জুল পার কেজি পার কেলভিন। এরপরে আসো এল ভি মানে কি পানির ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কত বলো তো, 2.68 ইন্টু 10⁵, যেহেতু সুপ্ত তাপ একক কি জুল পার কেজি। তাহলে এই মানগুলি সবাই একটু তোলো। সবাই মানগুলি তোলো, ঠিক আছে। তাহলে এবারে আসি আমরা অঙ্কে, মানগুলি তোলা শেষ, এখন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে এটা আমরা করছিলাম। তাই এবারে লিখবি যে 3 নং সমীকরণে মান বসিয়ে, কি ছিল 3-এ বলো, 3 ছিল dq1 সমান এম এস ডিটি, ডিটি কত পেয়েছিলাম 2, এম কত 0.1, এস কত পেয়েছি, এস আইস ছিল আমাদের মনে আছে কি, আইস কত 2100 ইন্টু ডিটি কত 2, কত আসে দেখো তো, এত কি আসবে জুল, ক্যালকুলেশন করো। একুশশো ইন্টু 0.1 ইন্টু 2 কত হয়েছে দেখো তো, 2 কত বলো। এরপরে আসো মান বসাবো কত, এটা করো, তারপরে 4 নংয়ে মান বসিয়ে, তো 4 নংয়ে মান বসাইলে কত পাবো, ডি এবার কি Q2 সমান কি ছিল এম এল এফ, এম এর মান বসাও 0.1 ইন্টু এল এফ এর মান কত 3.36 ইন্টু 10⁵ এত জুল। তাহলে আমরা এটা জুল, তাহলে প্রথমটা একজন মান দিয়েছে 420, এটা হলো 420 জুল, থ্যাংক ইউ। এটা একটু মানটা ক্যালকুলেশন করো কত হয়, পরেরটা দেখো ক্যালকুলেশন কত হয়। এরপরে আমরা 3 নম্বর করব, একটু ক্যালকুলেশন করো। এরপরে আসো আমরা 3-এ মান বসাই, আবার 3-এ মান বসাইলে আমরা কি পাবো, ডি Q3, এটা কি এম এস ডাব্লিউ ডিটি, এম কত 0.1 ইন্টু এটা কত হবে 200, পরেরটা কত হয়েছে 336
600 এত জুল। এরপরে আসো DQ3, এটা কত হয়? এখানে ডিটিটা কত ছিল আমাদেরকে মনে আছে? ডিটি ছিল তোমার 100, এটা হলো পার্থক্য ছিল কি টি কত ছিল T2, এটা ছিল T2, T2 ডাবল প্রাইম মাইনাস T2 প্রাইম, T2 প্রাইম মানে কত? এটা হলো ছিল 100 আর এটা হলো কত 0, তাহলে আমরা কত পাই 0.1 ইন্টু 200 ব্র্যাকেটে কত হবে 100 মাইনাস 0। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত হয় দেখো 0.1 ইন্টু 4200 ইন্টু 100 এত জুল, এটা কত হয় দেখো। D4টা আমরা বের করবো এরপরে DQ4, এটা কত হয় MLV, M হলো 0.1 ইন্টু LV কত 2.68 ইন্টু 10 পাওয়ার কত 5 এত জুল। তাহলে এটা কত হয়েছে ক্যালকুলেশন করো, আর এটা কত হয়েছে, এই দুইটা ক্যালকুলেশন করে আমরা কি করব যোগ করব। তাহলে আমরা এটা পাইলাম 20, এরপরে 3 কত হয় দেখো তো, পয়েন্ট যদি আমরা এখানে নেই তাহলে 2000 এত জুল। পরেরটা কথা হয় দেখো তো, আমরা যদি এখানে করি পয়েন্ট এখানে নিয়ে যাই তাহলে হবে 2, তারপরে কত হবে 68, 1 2 3 4টা শূন্য, দেখো ঠিক আছে কিনা, এটা কত ছিল এত জুল, ঠিক আছে কিনা দেখো 0.5। আচ্ছা এখানে আমরা গুণ করি, এটা যদি নিচে 10 1 কমে তাহলে আমরা লিখতে পারি 6 8 ইন্টু 10 পাওয়ার 4, 10 পাওয়ার 4 মানে 2268, দুইটা 0 এত জুল। টোটাল আমরা মোট যোগ করব কত হয় মোট, সুতরাং মোট গৃহীত তাপ DQ সমান DQ1 যোগ DQ2 যোগ DQ3 যোগ DQ4। এরপর জাস্ট আমরা মানগুলি এখানে বসাই দেব। মানগুলি বসানোর পরে এটা কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 420 প্লাস এটা কত পেয়েছি, এই তিনটার সমষ্টি আমরা এই টোটাল যা হয় এই যোগটা আমরা এখান থেকে মানগুলি বসাই আমরা শেষ করব, এটাকে যোগ করে যেটা পাবো। তাহলে এখানে তিনটা ধাপে আমি কিন্তু কাজটা করছি, এটা হলো প্রয়োগ করার পরে মোট এখানে রেজাল্টটা আমি পেয়েছি। তাই টোটাল রেজাল্টটা যে পেয়েছি এইটাই হলো গয়ের উত্তর। তাহলে এভাবে তোমরা যে গ নাম্বার কোশ্চেনটার উত্তর দিবে। এরপরে আসো ঘ নাম্বার যদি আমরা করি, ঘয়ে কি কোশ্চেন ছিল, প্রতি ধাপে এন্ট্রপির পরিবর্তন কি একই হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম ধাপে এখানে ধাপ কয়টা, আমরা উপরের গ নাম প্রশ্ন থেকে প্রশ্ন উত্তরে দেখা যায় তিনটি ধাপে এন্ট্রপির
পরিবর্তন পরিবর্তন তিনটি নয়, এখানে কয়টা ছিল, চারটি, সরি, চারটি ধাপে এন্ট্রপির পরিবর্তন পরিবর্তন হবে। প্রথম ধাপে এটা তিনটি ধাপে পরিবর্তনের। এরপরে আমরা লিখব আমরা জানি তাপমাত্রা পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে, বস্তুর অবস্থা আর কি, পরিবর্তনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কি পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কি হবে, ডিএস ইকুয়ালস টু, আমরা এটার ডিকিউ বাই টি, এখানে ডিকিউর পরিবর্তন হবে এম এল বাই টি। আর এটা হলো প্রথম কথা। আবার তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কি হবে, ডিএস ইকুয়াল টু ডিকিউ টি, আর এটার পরিবর্তন হবে এম এস ডিটি বাই টি। তোমরা একটা কথা মনে রাখবা, এটা কিন্তু অপারেটর, এইটার সাথে এইটা কখনো কি হবে না, ভাগ হবে না। আবার কেউ কেটে এটা ভাগ করে দিও না। তাহলে যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, শুধু অবস্থা পরিবর্তন হয়, যেমন কিভাবে হতে পারে, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বরফও থাকে, আবার পানিতেও পরিণত হয়। সেমভাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত পানিও থাকে, আর বাষ্পও থাকে। সেক্ষেত্রে কি তাপ গ্রহণ করে, সুপ্ত তাপ। এটা আমরা একটু আগেই করেছি। তাহলে আমরা এই দুই সূত্র প্রয়োগ করে এই চারটা ধাপ অনুসরণ করব। তাহলে এই যে এইটুকু আমরা জানি, এটাই কিন্তু আমাদের কি জ্ঞান, এটা হলো জ্ঞান। এইটুকু জেনে গেছি, এইটুকু জানার পরে তুমি এইটুকুতে কত পাবে, 1 পাবে। এরপরে আসো কিভাবে পরের মাসটা পাবে। দেখো এখানে কি কি দেওয়া আছে। প্রথম ধাপে তাপমাত্রার, প্রথম ধাপে কমা দিব একটা, তাপমাত্রার পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, DS1 ইকুয়ালস টু কি, সরাসরি লিখব এম তারপরে এস ডিটি টি বাই কি টি। এখানে যেহেতু ভেরিয়েশন আছে, তোমরা একটা কথা মনে রাখবা যে টি এর মানটা ভেরিয়েশন আছে, অর্থাৎ পরিবর্তনশীল, এজন্য এখানে একটা ইন্টিগ্রেশন দিব। তাহলে T1 থেকে T2, অর্থাৎ তাপমাত্রা কি হলো, T1 থেকে T2 পরিবর্তনশীল। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু এখানে যদি বের করে দেখি, MS ইন্টিগ্রেশন ডিটি, আর এটাকে ইন্টিগ্রেশন দেই T1 থেকে T2। তাহলে এখানে T1 থেকে T2 যদি বিবেচনা করি, আর নিচে টি কি পেয়েছি, দেখো তাপমাত্রার পরিবর্তনের জন্য T1 থেকে T2 MS ডিটি টি, এমএসটা ধ্রুবক বাইরে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন T1 থেকে T2 ডিটি টি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, MS, তোমরা জানো ইন্টিগ্রেশন dx বাই x সমান হলো কি ln x। তাহলে এখানেও আমরা লিখতে পারি কি ln t, আর T1 আপার লিমিট কত, T2। এবারে MS ln, এটার পরিবর্তে লিখব T2 মাইনাস ln T1। এটাকে যদি আমরা করি
তাহলে এম এস লন T2 বাই T1। এখন এখানে T2 কত ছিল সেটা আমরা দেখব যে T2 কত। T1 ছিল কত প্রথম ধাপে আমরা জানি T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটা হলো T1 0 না, এটা হলো কত -2 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো কত -2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে আমরা যদি এইটা কি লিখছি প্রথম ধাপে, তাহলে আমরা এখানে লিখব এখানে এম সমান কি, এটা হলো কি প্রথম ধাপ। আমরা সবগুলো একসাথে লিখে নিই। DS1 1 নং সমীকরণ DS1 এর ধাপের জন্য DS2 সরাসরি লিখবো আমরা MLF বাই কি T। এল সমীকরণ কত দিব, এটা কত দিয়েছি, এটা 2। এরপরে তৃতীয় ধাপের জন্য কি পাবো, DS3 ইকুয়ালস টু MLF T। এটা কি লিখতে পারি, দ্বিতীয় ধাপে কি আমাদের পরিবর্তন আছে, সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে তোমরা জানো যে MS এটা কি হবে, S মানে কি W, আর এটা হবে DT। তাহলে আমরা এইখানে যেহেতু বের করে নিচ্ছি, আমরা ডাইরেক্ট এটাই সূত্রটা ব্যবহার করতে পারি। MS কি লিখবো, লন T2 বাই T1। আচ্ছা, যেহেতু একটা T1 দেওয়া, তাহলে এখানে একটা প্রাইম দেই। এরপরে চতুর্থ ধাপে আমরা কি লিখতে পারি, এটা হলো 3। চতুর্থ ধাপে DS4 সমান কি লিখবো বলো, এবারে MLV বাই কি লিখতে পারি, MLB বাই T। এটা হলো 4। তাহলে তোমরা সব সমীকরণগুলি দেখো। প্রথম আমি একটু এটা এখানে আরেকবার লিখছি। প্রথম ধাপে কি পাবো, DS1 সমান ওটাই লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, MS লন T2 প্রাইম দিলাম। ওইটা যেহেতু প্রাইম দেওয়া, এটা প্রাইম দিব না, T2 T1। এরপরে দেখো 4টা সমীকরণ দেখো। একটা হলো এটা কিন্তু অনুধাবনের মধ্যে পড়বে, কারণ কি ওই আলোকে তুমি লিখতেছো। তো DS1 সমান এটা, এরপরে DS2 সমান লিখতে পারো এটা। এই ক্ষেত্রে কি এটা কত 1 দিয়েছিলাম, ওটা ওখানে আছে। এরপরে 2, এরপরে লিখতে পারো কি 3, এরপরে এইটা 4। এইটার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এটার ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। এটার ক্ষেত্রে কি হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এটার ক্ষেত্রে পরিবর্তন হয়নি। তাহলে আমরা এই 4টা সমীকরণে এখন মান বসাবো। মান বসিয়ে দেখবো যে প্রত্যেকটা সমীকরণের মান সমান কিনা। তাই আমরা যদি এখানে বসাই, DS1 এ যদি বসাই, তাহলে কি পাই আমরা, 1 নং এ বসাই কি পাই, 1 নং সমীকরণে মানগুলি বসাই। তাহলে এর আগে আমরা এগুলোর মানগুলি আমরা যদিও গতে দেওয়া আছে, তবু একটু আমরা সংক্ষেপে লিখি। এখানে M1 M সমান কত বলো তো, 100 গ্রাম সমান 0.1 কেজি। এরপরে আসো S, প্রথম S এর কি হবে, এটা হবে কি, প্রথম এসটা কি আইসের জন্য কি হবে, S সমান কি হবে 2100 জুল পার কেজি পার কেলভিন। এরপরে আসো MLF, M তো জানোই, LF মানে কত, এবার শুধু মানটা লিখবো আমি, 3.36 × 10⁵ কি হবে জুল পার কেজি। এটা হলো সুপ্ত তাপ। কি সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এরপরে দেখো এখানে একটা T আছে, উপরে আবার কি আছে, T2 আছে। T2 কত, T2-র মানটা আমরা জানি T2 কত 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ প্রথম ধাপে হলো 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে। আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন। T1 কত হবে, T1 হলো তোমার -2 ডিগ্রি সেলসিয়াস মানে 271 কেলভিন। এরপরে আসো T, শুধু T কত, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273। এরপরে আসো কি, এখানে S
এটা কি লিখবো? ওয়াটার, এস ওয়াটার। তাহলে এস ওয়াটারে কত বলো তো? এস ওয়াটার মানে পানির পানির আপেক্ষিক তাপ 24200 জুল পার কেজি পার কেলভিন। এরপরে আসো T2 প্রাইম, এটা হলো সর্বোচ্চ তাপমাত্রা T2 প্রাইম কত? এটা কি T1 প্রাইম দিছি আর T2 প্রাইম। T2 প্রাইম সমান হলো 100 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 273 প্লাস 100 কেলভিন। এখানে কেলভিন লেখার আগে কখনোই সমান দেবে না, কেলভিন লেখার পরে তুমি সমান দিতে পারবা। 373 কেলভিন। এরপরে আসো T1 প্রাইম, এটা কত? 0 হবে বলো? 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে 273 কেলভিন। এরপর আমাদের বাদ রইল কি আর? এখানে এলভি, এটা কি? পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? এটা হলো 22.68 ইন্টু 10 পাওয়ার 5 কি হবে? জুল পার কেজি। তাহলে আমরা সব মানগুলি পেয়ে গেলাম এখানে। তাহলে অনুধাবনে কোথা থেকে আসছে? শুরু করছে ওই যে লেখা থেকে, প্রথম ধাপ থেকে এইটুকু পর্যন্ত। তাহলে এটা আমরা মোটামুটি, তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই মানগুলি যেহেতু গতে আছে, ওখানে তুমি ডিটেলস লিখে দিচ্ছ এইটা এইখানে মান বসাবার সময় তোমার ডিটেলস আর লেখা দরকার হবে না, শুধু মানগুলি বসাই দেবে। এটা তোমরা একটু মনে রাখবে এই অঙ্কগুলি করার সময়, তাহলে তোমরা এইখানে পূর্ণ মার্কস পাবে কিন্তু। তাহলে মাত্র 2 মার্কসের কাজ হলো। এবার হলো কি? তুমি মানগুলি প্রয়োগ, মানে 1 নং হতে পাই, তাই 1 নং হতে 1 নং এ মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কি পাই? DS1 ইকুয়ালস টু এম কত? এম হলো 0. কত ছিল? 0.1 ইন্টু এরপরে কত ছিল? এস কত? 2100। এরপরে লন কত হবে? T2 কত? T2 কত পেয়েছো? প্রথমে দেখো ওখানে T2 মানে কত? 273, আর এটা কত? 271। এরপরে এখানে মানটা তোমরা একটু কষ্ট করে বের করো। জুল পার কি হবে? একক কেলভিন, জুল পার কেলভিন। এই মানটা একটু বের করো কত হয় দেখো। এরপরে DS2 এর জন্য কত পাবে? DS2 আবার মানটা বসাবে যে এম এর মান কত? 0.1 ইন্টু 3.36 ইন্টু 10 পাওয়ার কত? 5 বাই কত? বাই হলো 273। এটা কি হবে? একক জুল পার কেলভিন। এরপরে DS3, এটা কত হবে? DS3 এম এর মান হলো 0.1, এইচ এর মান কত? এক্ষেত্রে 4200 ইন্টু লন কত হবে বলো? লন এবার যদি হিসাব করি T2 প্রাইম হলো কত? 373 বাই 273 এত জুল পার কেলভিন। এরপরে যদি DS4 লেখো তাহলে কত পাবে? এবার যদি হিসাব করো DS4, তাহলে এটা হলো 307, এখানে যদি হিসাব করো, হ্যাঁ 373, আর উপরে কত? 0.1 ইন্টু 22.68 ইন্টু 10 পাওয়ার কত হবে? 10 পাওয়ার 5 এত জুল পার কেলভিন। তাহলে আমরা এই মানগুলি, প্রত্যেকে মানগুলি একটু বের করা কষ্ট করি। মানগুলি বের করার পরে দেখো কোনোটার মানই কিন্তু এক না, কোনোটার মান সম্পূর্ণ এক পাওয়া যাবে না। যেহেতু প্রত্যেকটার মান যদি পাওয়া যায় এক, তাহলে আমরা লিখবো হ্যাঁ একই মান পাওয়া যাবে, এন্ট্রির মান একইভাবে পরিবর্তন হবে। আর যদি আমরা না পাই তাহলে কি লিখবো? যে একই পরিবর্তন হবে না। তাহলে প্রথম কোনটা? এইটার যে মানটা পাবো, দ্বিতীয়টার মান পাবো, এরপরে তৃতীয়টার মান পাবো, চতুর্থটারও একটা মান পাবো। এই মানগুলি যদি সমান না হয় তাহলে আমরা লিখতে পারবো যে এন্ট্রপি প্রতি ধাপে সমানভাবে পরিবর্তন হবে না।
তা আজকে এইটুকুই থাকুক, আগামী ক্লাসে তোমরা পরে আর একটা সৃজনশীল এই অধ্যায়ই দেখাবো, তোমরা ওই সবাই দেখবে, এইটুকুই আশা।